হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ভেচুর বিপদ কিন্তু পেছু ছাড়ছে না, অর্থাৎ কেস তো কেস, এখন ফোড়াও পেছু ছাড়ছে না। একটা ফোড়া কিছুদিন আগে হলো, আবার একটা ফোড়া। মানে শরীর অত্যন্ত গরম হয়ে গেছে। আমরা কিন্তু এটা জানতাম, মানে এটা কিন্তু আমরা জানি ফোড়া হয় তখনই যখন শরীর অত্যাধিক গরম হয়ে যায়। আর যারা খুব নোংরা থাকে তারা কিন্তু ফোড়ার ঝামেলায় ভোগে। এটা কিন্তু মানো আর না মানো, কারণ কি হয় জানো, ফোড়া হয়তো চামড়ায়, যে কোনো চামড়ায়, ঠিক আছে। এইবার সেই চামড়া যদি নোংরা থাকে, অর্থাৎ আমরা জানি চামড়ায় তোমার ছোটো 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 খুব সূক্ষ্ম লোমকূপ থাকে। সেই লোমকূপের মুখগুলো যদি বন্ধ হয়ে যায়, তো সেই বন্ধ হয়ে গেলে মানে নোংরা জমে জমে বন্ধ হয়, এমনি তো বন্ধ হবে না। তো সেই নোংরা জমে জমে বন্ধ হলেই সেইখানে তোমার ফোড়া জন্ম নেয়। তো এক্স্যাক্টলি যারা খুব নোংরা, অপরিষ্কার, নিত্যদিন স্নান করে না, নিজেদের পরিষ্কার রাখে না, তাদের এই ফোড়ার প্রবলেমগুলো হয়। ব্রণর কথা বলিনি কিন্তু, ঠিক আছে, ফোড়া যেটা কিনা লোম ফোড়া, সেটার কথা বলেছি। তো একটা হয়, এক আধটা হয় বলা যায়, মানে রোজই নিত্যদিন হচ্ছে সেটা কিন্তু আমি যেটা বললাম সেটার কারণেই হয়। তো বেচুর প্রবলেমটা তাই হবে। দাড়ি রাখতো, দাড়ির জায়গায় ফোড়া হচ্ছে, অর্থাৎ দাড়িটা ভালো করে পরিষ্কার করতো না। তো সেই কারণেই ওই লোমকূপগুলো বন্ধ হয়ে গেছিলো, এবং হয়তো বা ওই সাবান দিয়ে, রং দিয়ে দাড়ি, তোমার সাবান দিয়ে দাড়ি কাটতো, ভালো করে পরিষ্কার করেনি, তারপর রং করেছে। তো রঙের কারণেও কিন্তু ওই যে রং করে অনেকক্ষণ রেখে দেয় না, সেই কারণেও লোমকূপগুলো বন্ধ হয়ে হতে পারে। তাই এক্ষেত্রে অনেকেই বলবে তাহলে মাথার চুলে কেন হয় না, মাথায় কেন হয় না, কে বলে যে হয় না, মাথায় অনেকেরই ছোটো ছোটো ফোড়া হয়, কিন্তু এরকম আকার নেয় না। কিন্তু সেক্ষেত্রে তোমার খুব ভালো করে ধুয়ে শ্যাম্পু করতে হয়। আমার যতদূর মনে হয় বেচু ওই রকম কিছু করেনি, যার জন্যই এই ভোগান্তিটাও ভুগছে। যাই হোক, ফোড়ার জন্য বেশ বেহাল অবস্থা বুঝতে পারছি। ঠোঁট তো প্রায় বেঁকে গেছে, মানে ফুলে যাচ্ছে ওই জায়গাটা, ওটা বেঁকে গেছে। হ্যাঁ, কষ্ট হচ্ছে, বোঝা যাচ্ছে, কিন্তু মরিয়া কি পরিমাণ দেখো, ব্লগিংয়ে কিন্তু ছাড়ছে না। তো লাস্ট যে ব্লগিংটা দেখলাম, তাতে আর কি নিরুপায় হয়ে মাঝপথে ছেড়ে দিতে বাধ্য হলো, মানে তাতেও নিরাশ, আর পারছে না টানতে, জ্বর এসে গেছে, সারা গা ব্যথা। ফোড়া হলে যে কী পরিমাণ ব্যথা হয়, যার হয়েছে সে বুঝবে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে ছেড়ে দিচ্ছে, তাতেও খুব মানে অশান্তি বনে একটা ব্লগিং ছেড়ে দিতে, একটা দিনের ব্লগিং না দিলে যে পরিমাণ হতাশা এসে মানুষের মধ্যে উপস্থিত হয়, সেই হতাশা বেচুর মধ্যে দেখলাম। যাই হোক, বাধ্য হয়েছে ছাড়তে। এখন জ্বরটাও যে ভিডিও করে দেখাবে সেটা পুরোপুরি আর দেখাতে পারলো না, মানে কী দেখাতে কী দেখাবো হয়তো আর টানতে পারছে না, সেটার জন্যই আর কি এই ছেড়ে দেওয়া। যাই হোক, সেটার কথা নয়, কথাটা হচ্ছে যে ছেলের পড়ার জন্যও বেচুরা ভীষণ ব্যস্ত। কারণ যেদিন ফোড়ার কাণ্ড হলো মাঝরাতে, সেদিনও বলছিল যে ছেলের দুবেলা করে পড়াতে বসাতে হয়, বাবা মার কাছে বসে না, এখন আমার কাছেই বসে, কারণ আমাকে ভয় পায়। সেই কারণে ব্লগিংটা ঠিক মন দিয়ে করতে পারছে না। কি আফসোস একজন বাবার। ছেলেকে পড়াশুনো করাবে, ছেলের ভবিষ্যৎ সুন্দর করবে, ছেলেকে দায়িত্বশীল শিক্ষিত করে গড়ে তুলবে, নিজে যতটা পারে আর কি। যেখানে ফাদারে এজ বসাতে পারে না, সে আর কতটা শিক্ষা দিতে পারবে। যাই হোক, তবু নিজে না পারলেও ছেলে যেন পড়তে বসে, এটুকু দেখাও তো একটা বাবার দায়িত্ব। তো সেই জায়গা থেকে যখন বলছে, সেই জায়গা থেকে আমরাও বলছি যে এই কাজটা করা বাবারই দায়িত্ব। সেখানে আফসোসটা কেন ভাই? কারণ তুমি করবে, এটাই তো তোমার কাজ। কারণ তুমি তো ছেলেকে দেখাশোনা করবে বলেই তোমার কাছে রেখে দিয়েছো। সেই ফার্স্ট ডেতে তুমি নিজেই স্বীকারোক্তি দিয়েছো যে আমার ছেলেই সব, ছেলের জন্য আমিই করব, আমার কারোকে দরকার নেই, আমার বউ দরকার নেই, বান্ধবী দরকার নেই বলেছিলে প্রথম দিন, বলেছিলে বিয়ে করবো না, কিচ্ছু করবো না, আমি শুধু ছেলেকে নিয়ে বাঁচবো। তো সেই ছেলেকে নিয়ে বাঁচবো, ছেলেকে মানুষ করব, ছেলেকে মানুষের মতো মানুষ করব, তাহলে সেখানে তোমার ব্লগিং কোন ছাড়? ছেলের পিছনে পড়ে থাকাটাই তো তোমার কাজ। সেখানে তুমি মার উপর বই রেখে নিজে ক্যামেরা ধরে ছেলেকে পড়া ধরছো, এটা কি ভালো দেখাচ্ছে? ছেলেটা আজকে সামনে বসে পড়া বলতে গিয়ে ঘাবড়ে যাচ্ছে, হয়তো সেই জিনিসটা সে জানে না, কিন্তু পরবর্তীকালে কি হবে জানো, ও ক্যামেরার সামনে আসতে চাইবে না, লজ্জা পাবে। যদি পড়া না পারি, যদি কমেন্টস বক্সে এরকম কমেন্টস কোনো সময় সে দেখে, একটা সময় তো সে পড়তে শিখবে, এমা এই ছেলেটা এটাও জানে না, তখন কি হবে? সেই জিনিসটার কথা ভাবো। ছেলেটাকে জিজ্ঞাসা করছে কোনটা কি কোনটা কি, আগে তো পড়াও, তারপর জিজ্ঞাসা করো। ছেলেটা যে কতটা, একটা বাচ্চা কিন্তু দেখো, ওর অনেক ডিস্টার্ব হয়েছে, অনেক প্রবলেম হয়েছে, ওর মেন্টালি স্টেবল হতে সময় লেগেছে, সেখানে ওর পেছনে পড়ে থাকা লোকের অভাব, সেখান থেকে ওর শিক্ষা। কাজেই ওকে বারবার বারবার একটা জিনিস বলতে হবে, তবে গিয়ে ও জিনিসটা শিখবে। এবার এটা নয় যে আমি একটা সময় বই হাতে করেই তাকে জিজ্ঞাসা করব। চলতে ফিরতে, খেতে ঘুরতে সব সময়ই ওর পেছনে জিনিস নিয়ে পড়ে থাকতে হবে। যেহেতু ওটা গ্রামের বাড়ি, গ্রামের একটা ফ্যামিলি, সেখানে ইজিলি সমস্ত ফুল ফল সবজি ইজিলি ওকে সামনে দেখিয়ে দেখিয়ে, ছবি দেখিয়ে নয়, ওকে কিন্তু চেনানো যায়, সেটাই তো করা উচিত।
যেটা বাচ্চারা দেখে প্র্যাকটিক্যালি ধরে শিখবে, তো সেই শিক্ষাটা সে জীবনেও ভুলবে না। তো সেইভাবে ওকে শেখানো উচিত। আমরা গিয়ে শহরে সব ফল গাছ পাই না, সেখানে ছবিই ভরসা। সেই ছবি দেখিয়ে আমাদের শেখাতে হয়। সেখানে গ্রামে কেন এটা শেখাতে হবে বলো তো? কারণ ইজিলি তোমার যা যা বলছিল এই ফুল সেই ফুল ওখানে আছে। তো প্র্যাকটিক্যালি দেখাও, প্র্যাকটিক্যালি শেখাও। বাচ্চাকে শেখাতে গেলে বাবা মাকে সারাদিন খাটতে হয়। আর যেখানে মাকে ঘেঁষতেই দিচ্ছে না, সেখানে বাবার মায়ের জায়গাটা নিয়ে ডবল খাটতে হবে। বাবার খাটনিটা তো খাটতেই হবে, তার সঙ্গে একজন বাবাকে মায়ের জায়গাটাও নিতে হবে। কাজেই তবেই না একটা ছেলে সেই জায়গায় যাবে। তো এটা বেচুকে বোঝালে ভালো, না বোঝালে আরও ভালো, কারণ বেচু নিজেই ফেলিওর হয়ে যাবে। আমাদের কি আছে, আমরা তবু কিছু দোষ ধরে বেচুর ভুল শোধরাতে আসি, কিন্তু বেচু নিলে তো। যাই হোক, ফোড়া ব্যথা কিন্তু খাওয়ায় কোনো কমতি নেই, ঠিক আছে? সে যাই হোক মুখ চালিয়ে যাচ্ছে। আরে ভাই, যত তুমি মুখ চালাবে ওখানকার পেশিগুলো তোমার বেশি খাটবে, আর ব্যথা তো বাড়বে এবং ওই জায়গাটা ফুলতে থাকবে। এই জন্য ফোড়া হলে, মুখের যে জায়গায় ফোড়া হয়েছে ওর তো কথা বলাই উচিত না। যত বলবে তত ওটা টাটাবে এবং ফুলতে থাকবে। আসলে ওটাকে যেহেতু অ্যান্টিবায়োটিক খাচ্ছে, শেক দিচ্ছে, ওগুলোতে শেক দিলে হবে না। ওগুলো ডাক্তার দেখিয়ে দরকার হয় ডাক্তার বুঝলে পুজ বার করে দেবে, তবে গিয়ে ওই জায়গাটা ঠিক হবে। যাই হোক, আমার যা ধারণা আমি বললাম। কিন্তু এ তো শুধুই শেক দিয়ে যাচ্ছে, এই নিম পাতা খাচ্ছে। নিম পাতা খেয়ে কী হবে? ফোড়া হওয়ার আগে তুমি নিম পাতা খাও, ফোড়া কমে গেলে তারপর তুমি নিম পাতা খাও, নিম পাতা লাগাও, কাজে দেবে। ফোড়া হয়েছে সেই সময় নিম পাতা দিয়ে কী হবে? কিচ্ছু হবে না। নিম পাতা, হলুদ এগুলো অ্যান্টিসেপটিক, কিন্তু এগুলো এই সময় কাজে দেবে না। আচ্ছা, তারপরে হচ্ছে কি, তোমার বরিক জলে সেক দিচ্ছে, হ্যাঁ সেটাই কাজ দিলেও দিতে পারে যে ফোড়াটা ফেটে যেতে পারে। এখন যাবে কিনা বলতে পারছি না। একটাই রাস্তা ছিল, ওখানে যদি তোমার ওই তোকমাই দিত, আগে দিত, এখন দেয় কিনা আমি জানি না, সেই কাপড়ের মধ্যে তোকমাই ভিজিয়ে ওই ফুটোটার মধ্যে যাতে মুখটা ভালো করে বেরোয় এবং সেখান থেকে পুঁচটা বার করে দিলে তবে গিয়ে রিলিফ। যাই হোক, এ ব্যথা কিন্তু সাংঘাতিক ব্যথা। আর বিষ ফোড়া হলে তো ডাক্তার ছাড়া গতি নেই আমার যা মনে হয়। এবং তারা হয়তো ফোড়াটা কেটে টিটেনাস দিয়ে দেবে, বেঁচে যাবে, এই যন্ত্রণায় ভুগবে না। এখন দেখা যায়, ওর ব্যাপার ও বুঝুক। কিন্তু অশান্তিতে আছে বোঝা যাচ্ছে। টাইটেলে খেললো, বাড়িতে বেবি হয়েছে। আরে ভাই, কার বেবি হয়েছে? সবাই যাও দৌড়ে দেখতে, কার বেবি হয়েছে? না বিড়ালের বাচ্চা হয়েছে, সেটা আবার ঠাকুর ঘরের বক্সে। ভালো, এবার তাহলে এক কাজ কর, যখন হয়েছে বেবির সংবাদ দিলি, তার একটা ছয়ষষ্ঠী কর, মানে নামকরণ কর। তারপর তার অন্নপ্রাশন করে এইভাবে আবার ওইসব বেবিদের জন্মদিন তুই পালন কর। হতেই পারে তোর ভিউয়ার্সরা হয়তো সেই উপলক্ষেও তোকে টাকা পাঠালো, তারপর তুই বিড়ালের জন্মদিন করলি, এগুলো তুই করতেই পারিস, কারণ বাড়িতে বেবি হয়েছে বলে কথা। কাজে সেটাকে তুই ক্লিকবেট খেলবি না, সেটা তো হতে পারে না। কারণ সবই তোর কন্টেন্ট, তোর বাড়ি, তোর উঠোন, তোর মাঠ, তোর ঘাট, সেইখানে বাইরের লোক এসে কাজ সেরে চলে যাবে, তো সেইটা তুই কাজে লাগাবি না, হতে পারে না। কাজে বিড়ালের বাচ্চাকেও তোকে কন্টেন্ট করতে হচ্ছে। তো সেটাকে যদি করলি, তার একটা ব্যবস্থাও কর, একটা জন্মদিনের পার্টি দে, সেখানে দেখ লোক কতটা কন্ট্রিবিউট করে, তাতে তোরই লাভের জন্যই বলছি, তার জন্যই এটাকে কন্টেন্ট তুই করার চেষ্টা করেছিস। যাই হোক, কিন্তু সেক্ষেত্রে তোর ওই কথাটা ঠিক ভালো লাগলো না। এখানে বাচ্চা দিয়েছো নিয়ে অন্য জায়গায় চলে যাবে। বাচ্চা বা একটা বাড়িতে হলে বিড়ালের বাচ্চা, তাকে রাস্তায় ছেড়ে দিতে নেই রে, অন্তত তাদের চোখ ফোটা পর্যন্ত। অন্তত তারা হাঁটতে শিখবে, চলতে শিখবে, কুকুরের হাত থেকে নিজেদের বাঁচাতে শিখবে, তারপর তাকে বাড়ি থেকে বার করতে হয়। কারণ এতে নাকি শুনেছি বাড়ির অকল্যাণ হয়, শুনেছি। কারণ বিড়াল তো মা ষষ্ঠীর বাহন বলেই জানি। সেক্ষেত্রে বাচ্চাদের কল্যাণ অকল্যাণ অনেকটাই তার উপর নির্ভর করে। সেক্ষেত্রে তার বাচ্চাদের ক্ষতি করলে বা তার বাচ্চার কথা চিন্তা না করলে শুনেছি বাড়িতে অনেক রকম প্রবলেম হয়। তো এগুলো তো মা কাকিমা জেঠিমাদের কাছ থেকেই আমরা শুনে এসেছি এবং সেই কথাগুলোই নিজেদের সঙ্গেও রাখি, মানে মেনে চলার চেষ্টা করি। মানে বিশ্বাস অবিশ্বাসের কথা নয়, একজন বড়রা বলেছে তো সেটাকে মান্যতা দেওয়া, এটা হলো কথা। যাই হোক, বিড়ালের বাচ্চা নিশ্চয়ই বাড়ি থেকে ফেলে দেওয়ার প্রশ্নই নেই। এবার যেহেতু ওদের বাড়িতে প্রচুর কুকুর ঘোরাফেরা করে, সেক্ষেত্রে জানি না এরা কী করবে, দেখা যাক, ঠিক আছে? কারণ টিনাদের বাড়ির বিড়ালের বাচ্চা নিয়ে তো প্রচুর লোক অনেক কথা বলেছে। এবং ওখানে দেখো একটা কথা, বিড়ালের চোখ ফোটা নাও অবধি বাচ্চার, ততক্ষণ ওরা বাড়িতে নিজেরা রাখতে পারবে। কিন্তু এদের চোখ ফুটে গেলে এরা নিজেরাই বাড়িতে থাকবে না, একটা একটা করে একটা সময় বেরিয়ে যাবে। তখন এরা সবসময় তো সবাই চোখে দেখে রাখতে পারবে না। তুমি যতই যারা বাইরে বেরিয়ে যাবে, দরজা বন্ধ করে রাখা সম্ভব নয়। সেক্ষেত্রে কী হবে, এরা নানানভাবে নিজেরাই বিপদে পড়বে, হয়তো বাচ্চাগুলো একটাও বাঁচবে না, এটা হতেই পারে। একই জিনিস টিনাদের বাড়িতেও হয়েছে। দেখো, এখন ওই যে একটা বাচ্চা ছিল তাকেও দেখা যাচ্ছে না, এটা স্বাভাবিক। কারণ ওইখানে ছোট বাচ্চা সার্ভাইভ করা খুব মুশকিল। এখন যদি তাকে গলায় দড়ি টড়ি বেঁধে রাখতো সেটা আলাদা জিনিস। এখন সবসময় এরা নিজেরাই ব্যস্ত থাকে, বেরোয়, এদিক ওদিক যায়। আর খোলামেলা বাড়ি, গ্রিলের দরজা ফাঁকা, এদিক ওদিক দিয়ে জানলা দিয়ে যে কোনো সময় এরা বেরিয়ে যেতেই পারে। আর বিড়াল তো একতলা, ওদের বোধহয় দোতলা বাড়ি, ছাদ দিয়ে গাছ দিয়ে নেমে যায়। এদের কোনো বাধা তুমি আটকে রাখতে পারবে না সেরমভাবে। তো সেইটাই হয়েছে ব্যাপার। আর আটকে রাখবে কি তুমি? এরা পটি করবে, নোংরা করবে, তুমি তো আটকে রাখতে পারবে না।
তো বিড়াল বাড়িতে পোষা অতটাও সম্ভব নয়। এখন জানি না যারা পোষে তারা ঠিক কীভাবে পোষে। কুকুরকে তবুও চোখে চোখে নিয়ম মানিয়ে রাখা যায়, বিড়ালের ক্ষেত্রে সেটা করা যায় কিনা আমার কোনো আইডিয়া নেই। মনে হয় রাখা যায়, কারণ বিদেশে তো দেখেছি, বা এদেশেরও যেমন সুজাতার বাড়িতেই তো দেখেছি প্রচুর বিড়াল রয়েছে, 4-5টা বিড়াল। তো সেক্ষেত্রে নিশ্চয়ই এদের ট্রেনিং দেওয়া সম্ভব। তো সেই ক্ষেত্রে বলছি, কিন্তু বাইরের বিড়াল এনে পোষ মানালে মনে হয় না তারা পোষ সেভাবে মানে বাড়িতে পুরোপুরি থাকে না, ওই খাওয়া শোয়া এই সময় যাওয়া আসা করে। তো সেই ক্ষেত্রেই বলছি, আজকে হয়তো বেচুর ক্ষেত্রে ভিউয়ার্সরাও দেখতে পাবে এই বাচ্চাগুলো কতটা বেচুর বাড়িতে থাকতে পারে। কারণ টিনাদের তো প্রচুর দোষারোপ করে, এই তোমরা বাচ্চা রাখতে পারো না, আজ বাচ্চা বেরিয়ে যায়, কাল বাচ্চা তোমরা ভালোবাসো, সেই বাচ্চাকে টিকিয়ে রাখতে পারো না, তোমাদের বাড়িতে তোমরা ছেলে মানুষ করবে কি, একটা বাচ্চাকে রাখতে পারো না। তো এইবার কিন্তু দেখার বিষয়, বেচুর বাড়িতে যে বাচ্চাগুলো জন্মেছে তারা বেচুর বাড়িতে কতটা ভালো করে থাকে এবং বেচু তাদের কতটা সুস্থ সবলভাবে বাঁচিয়ে রাখতে পারে, এটা কিন্তু আমরা এবার চোখ দিয়ে দেখব। কারণ শুনেছি এতদিন, এইবার সময় এসছে, মানে চাকা ঘুরেছে বেচুর মতে, খুব তাড়াতাড়ি এখন চাকা ঘুরছে। তো এখন চাকাটা বেচুর দিকে ঘুরেছে। তো দেখা যাক বিড়ালের ভবিষ্যৎ বেচুর ক্ষেত্রে কি দাঁড়ায়, বিড়ালের বাচ্চার ভবিষ্যৎ। ঠিক আছে, তো এই বিড়ালের বাচ্চা নিয়ে এইটুকুই। এইবার চলে আসি আইসক্রিম পর্ব। তো বাচ্চাটা তো ফ্রিজ খুলে আইসক্রিম বার করছে, কিন্তু সে কাঠি আইসক্রিম খাবে। কাঠি আইসক্রিম খাবে, তোমরা খেয়াল করো, যে কাঠি আইসক্রিমটার ঢাকনা নেই, শুধু কাঠিটা লেগে রয়েছে, সেটা ও বাচ্চাকে দেবে। মানে কতটা নিকৃষ্ট মনের হলে, জানি এটা ইয়ার্কি করছে, কিন্তু বলা মানেটা কি? মানে বাচ্চাটা যদি ওতে রাজি হতো, হ্যাঁ বাবা যা দিচ্ছে তাই খাবো, তাতে তাই সই। অথচ ওটা কিন্তু মুখটা খোলা, একটা আনহেলদি ব্যাপার। ওদের ফ্রিজটা দেখেইছো একটু কেমন জানি অপরিষ্কার। কারণ ওই বরফ কুচিয়ে ফেলা ফ্রিজ, তারপর সুন্দর শুকনো মুছে আমরা যেমন খাবার সোডা দিয়ে জল গরম করে ফুটিয়ে ফ্রিজ পরিষ্কার করি, হ্যাঁ ঈষদুষ্ণ গরম জলে, সেরকম তো কোনো সিস্টেম দেখলাম না। ওই রকমই থাকে আর কি, বুঝলে? তো সেই জায়গায় একটা ঢাকনা ছাড়া জিনিস বাচ্চাকে বলছে, বাচ্চা নেবে না ভাই। অনেকটা মানে বুঝতে শিখেছে, না ওই জিনিসটা কেন আমি যেটা ডিফেক্টিভ সেটা খাবো, যেটা ভালো সেটা খাবো, এই বোধটা বাচ্চাটার মধ্যে এসছে। তো তার জন্য তাকে দিতে বাধ্য হয়েছে, না বাচ্চা চেঁচাবে। এবার দিয়েছে ভাগ্যি, বাচ্চাটা বসে বসে খাচ্ছে। এবার নিজে কি করছে, মার সুগার, তাকে গিয়ে চামচের পর চামচ আইসক্রিম টেস্ট করাচ্ছে, তরমুজ কেটে মাকে দিচ্ছে। মানে এই ছেলেটা কি বলদ না ছাগল, মাকে বাঁচাতে চায় না, নিজের পায়ে নিজে কুড়ুল মারে। একেবারে আজকের দিনের কালিদাস। মানে নিজে যে, মানে কালিদাস মানে যখন কালিদাস মহাপণ্ডিত হয়েছিল, সেই কালিদাসের, মহাকবি কালিদাসের কথা আমি বলছি না, কিন্তু সেই সরস্বতীর, দেবী সরস্বতীর দর্শন পাওয়ার আগের যে মানে বোকা কালিদাস ছিল, সেই কালিদাসের সঙ্গে আমি এই বেচুর তুলনা করছি, যে কিনা নিজের পায়ে নিজেই কুড়ুল মারছে, অর্থাৎ যে ডালে বসেছিল সেই ডালটাই কাটছে। যে মা ওকে এতটা সাপোর্ট করে, একটা ব্লগিংয়ের পার্ট, রান্না বান্না কাজকর্ম কথাবার্তা, ফিমেল আর কোনো মেম্বার নেই, সেইখানে মাকে রোগটাকে বাড়াবার জন্য সেই জিনিসটাই খাইয়ে চলেছে। পান্তা ভাত, ভাবতে পারো, প্রেশার সুগার, তার মধ্যে ভাত 2 বেলা 3 বেলা। আচ্ছা, তারপরে ওই মিষ্টি জিনিস, সুগারের চিনির জিনিস, এগুলো খাওয়ানো উচিত? যাই হোক, ভগবান আছে ওপরে, তিনি রক্ষা করবেন। তো বেচুর ভাগ্য তো দেখছি, আজ এই বিপদ তো কাল ওই বিপদ। কাজে ওই চাকা ঘুরতে ঘুরতে যদি সেই চাকাটাও ঘুরে বেচুর দিকে চলে আসে, যেখানে কিনা মার দরুনও বিপদে পড়ছে, সেটা হলে তো বিপদ। কাজে এখনও বলছি, মাকে মার রোগ অনুযায়ী খাওয়া, তবে যদি নিজে ভালো থাকতে পারিস। কারণ এখন মা ছাড়া তো গতি নেই এই অবস্থায়, যতদিন ওয়াইটিতে আছিস। তো এটুকুই বলার ছিল। তোমাদের কেমন লাগলো আমার কথাবার্তা, তো অবশ্যই কমেন্টস বক্সে বলো, জানিও। আর তোমাদের কমেন্টস তো জানা আমার বিশেষ প্রয়োজন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এখনকার জন্য এইটুকু। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা, বাই।